আজকে ক্লাসে যাওয়ার আগে আমরা আমার একটু পরিচয় দিয়ে নিই। আজকে আমি ক্লাস প্রেজেন্টেশনে আছি মোহাম্মদ আকবর কবির, প্রশিক্ষক ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স। বর্তমানে ইউসাইফ রাজশাহী টেকনিক্যাল স্কুলে আমি কর্মরত অবস্থায় আছি। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? গত ক্লাসে আমরা মোটর রিওয়াইন্ডিং শিখেছিলাম, যে একটি মোটরকে যদি কোনো কারণে পুড়ে যায়, সেই পুড়ে যাওয়া মোটরকে আমরা কিভাবে ভালো করবো সেই সম্পর্কে শিখেছি। কিন্তু আজকে আমরা শিখব মোটর কন্ট্রোলিং। সেই মোটরকে কিভাবে একটি সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেইটা সম্পর্কে জানবো, বা যে ডিভাইসগুলো দিয়ে এই মোটর কন্ট্রোলকে নিয়ন্ত্রণ করা যায় সেইগুলো আজকে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের ক্লাসটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ ক্লাস। তবে এই ক্লাসগুলো আমি কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে পড়াশোনার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। আজকে আমরা প্রথম ক্লাসে আমরা এই ডিভাইসগুলো সম্পর্কে একটু জানবো। এইটা হচ্ছে আজকের ক্লাস। তবে তাহলে ভিতরে আজকে আমরা যা যা শিখবো সেটাও একটু দেখে নিই। মোটর কন্ট্রোল সিস্টেম, মোটর স্টার্টার সম্পর্কে আমরা জানতে পারবো হচ্ছে মোটর স্টার্টিং পদ্ধতি অনুযায়ী বিভিন্ন প্রকার স্টার্টার সম্পর্কে জানতে পারবো। মোটর স্টার্টার বা মোটর কন্ট্রোল সার্কিটকে ব্যবহৃত মালামাল সম্পর্কে আমরা জানতে পারবো। আরো জানতে পারবো আমরা আগামী সেশনে কি শিখবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবো আমরা, তাহলে অনেক কিছুই শিখতে পারবো। প্রথমেই তাহলে আমরা একটু জেনে নিই মোটর কন্ট্রোলিংটা কি। মোটর কন্ট্রোল বৈদ্যুতিক মেশিন বা ইকুইপমেন্ট পরিচালনা করার জন্য বিভিন্ন প্রকার কন্ট্রোলিং ডিভাইস ব্যবহার করে, যেন আমরা নিরাপদে উক্ত মেশিন বা ইকুইপমেন্টকে নিয়ন্ত্রণ করতে পারি। তাই শিক্ষার্থীরা, এটাও একটি ডিভাইস, মোটর কন্ট্রোল ডিভাইস, যেটা দ্বারা আমরা কোনো মেশিন বা ইকুইপমেন্টকে কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। আমরা মোটর কন্ট্রোল সিস্টেমটা এবার জেনে নিই। বৈদ্যুতিক মোটর যথাযথভাবে নিয়ন্ত্রণ করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয় তাকে মোটর কন্ট্রোল সিস্টেম বলে। উপযুক্ত কন্ট্রোলিং সিস্টেম ছাড়া মোটর কন্ট্রোল করা মোটরের জন্য কি ক্ষতিকর এবং এই থেকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অর্থাৎ যদি একটা কন্ট্রোলিং ডিভাইস না থাকে তাহলে একটি মোটর যে কোনো সময় পুড়ে যেতে পারে। সেটি হতে পারে ম্যানুয়াল, হতে পারে অটোমেটিক, হতে পারে। তবে বর্তমানে পিএলসি প্রোগ্রাম লজিক কন্ট্রোলের মাধ্যমে একটি সুন্দর সিস্টেমে অতি আধুনিকতার মাধ্যমে নির্মূলভাবে কি হচ্ছে, এই মোটর কন্ট্রোল সিস্টেমগুলো এখন পাওয়া যাচ্ছে। এর দ্বারা একটি মোটরকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মোটর কন্ট্রোলিং এটি দুটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আমরা সেই সম্পর্কে জানব। মোটর স্টার্টারটা কি? যে সিস্টেম বা ব্যবস্থা গ্রহণ করে মোটর নিরাপদে চালু করা বা বন্ধ করা যায় তাকে মোটর স্টার্টার বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে সিস্টেমটার মাধ্যমে একটি মোটরকে সুন্দরভাবে চালু বন্ধ করা যায় সেটাকে মোটর স্টার্টার বলে। মোটর স্টার্টারের প্রয়োজনীয়তা কি? মোটর স্টার্টার ছাড়া একটি মোটরকে সুন্দর মাত্র সার্কিট ব্রেকার দিয়ে চালু করা যায়, কিন্তু তা নিরাপদ না। কেননা একটি মোটর স্টার্ট হওয়ার সময় তার স্টার্টিং কারেন্ট রানিং কারেন্ট 5 থেকে 6 গুণ বেশি কারেন্ট নেয়। কোনো ক্ষেত্রে লাইন ভোল্টেজ কম থাকলে মোটর স্টার্টিং কারেন্ট 8 থেকে 10 গুণ বেশি সম্ভাবনা হয়, ফলে মোটরটি বেশি কারেন্ট গ্রহণ করার জন্য পড়ে যেতে পারে। তাই যে কোনো প্রকার বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে মোটরকে রক্ষা করার জন্য মোটর স্টার্টারের প্রয়োজন। সেই অনুসারে আমরা কি করব, মোটর স্টার্টার ব্যবহার করব। এবার মোটর স্টার্টিং পদ্ধতি অনুসারে বিভিন্ন প্রকার মোটর স্টার্টারের নামগুলো আমরা একটু দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি সব মোটর স্টার্টার বাজারে বা আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন মোটর নিয়ন্ত্রণ করার জন্য, সেগুলো আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে ক্যাম সুইচ, এরপরে ডল স্টার্টার অর্থাৎ ডাইরেক্ট অনলাইন স্টার্টার, ফরওয়ার্ড রিভার্স স্টার্টার, অটোমেটিক স্টার্ট ডেল্টা স্টার্টার, অটো ট্রান্সফার স্টার্টার এবং প্রাইমারি রেজিস্ট্যান্স স্টার্টার। এই শিক্ষার্থীরা, এই স্টার্টারগুলো দিয়ে আমরা কি করে থাকি, মোটরকে নিয়ন্ত্রণ করে থাকি। আসি আমরা মোটর স্টার্টার বা মোটর কন্ট্রোলিং এর সার্কিটের ব্যবহৃত মালামাল সম্পর্কে একটু জেনে নিই। প্রথমেই হচ্ছে ম্যাগনেটিক রোটেটর। এই মোটরকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটা ম্যাগনেটিক রোটেটর ইউজ করতে হবে। ওভারলোড রিলে প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে ইউজ করতে হবে। অন অফ সুইচ এই কন্ট্রোলিং ডিভাইসকে নিয়ন্ত্রণ করার জন্য
এই অন অফ সুইচগুলো ইউজ করতে হবে। টাইমার রিলে অর্থাৎ একটি নির্দিষ্ট সময় অফ অন করার জন্য যদি দরকার পড়ে তখন আমরা এই টাইমারটি ইউজ করব। আমরা ইউজ করব সলিনয়েড ভালভ। কোনো এটি একটি সুইচ, আমরা ইউজ করব লিমিট সুইচ, এছাড়া বিভিন্ন রকমের সুইচ আছে, সেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। আমরা এবার দেখে নিব এই ডিভাইসগুলোর ব্যবহার সম্পর্কে। প্রথমে আমরা জেনে নেব ম্যাগনেটিক কন্ট্যাক্টর। ইহা একটি ইলেকট্রোম্যাগনেটিক সুইচ সিস্টেম, যেখানে একাধিক সুইচকে একসাথে অন অফ করা যায়। তাহলে আমরা জানলাম যে এটা আমরা সাধারণত একটা সুইচ দ্বারা একটাই অফ অন করে, কিন্তু এই দ্বারা একাধিকভাবে অফ অন করা যায়। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের দুইটি অংশ, একটি কয়েল, অপরটি হচ্ছে সুইচিং কন্ট্যাক্ট। ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে কন্ট্রোলিং সার্কিট এবং পাওয়ার সার্কিটে একসাথে সাথে ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে একটি দুইটা সার্কিট আছে, আর একটা হচ্ছে কন্ট্রোল সার্কিট আছে, একটি হচ্ছে পাওয়ার সার্কিট। কন্ট্রোল সার্কিট দিয়ে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করা হয়, আর পাওয়ার সার্কিট দিয়ে মোটরটাকে কন্ট্রোল করা হয়। আমরা জানবো ম্যাগনেটিক কন্ট্যাক্টর কয়েল। ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কয়েলকে লো ভোল্টেজ রিলেস কয়েল বলা হয়। এই কয়েলের সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্টেজ অথবা 440 ভোল্টেজ হয়ে থাকে। আমরা তাহলে এখান থেকে একটা জিনিস জানতে পারি যে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর দুইটা কয়েল হয়, একটা হচ্ছে 220 ভোল্টেজের আর একটা হচ্ছে কি 440 ভোল্টেজের। ম্যাগনেটিক কন্ট্যাক্টরে সুইচিং কন্ট্যাক্ট। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের একাধিক ওপেন কন্ট্যাক্ট, ক্লোজ কন্ট্যাক্ট থাকে। তাহলে এই কন্ট্রোলিং ডিভাইসের সবচেয়ে বড় দুটো জিনিস হচ্ছে কি, একটি ক্লোজ কন্ট্যাক্ট, একটি হচ্ছে ওপেন কন্ট্যাক্ট। যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় তখন নর্মালি ক্লোজ কন্ট্যাক্টটা নর্মালি ওপেন কন্ট্যাক্টটা ক্লোজে পরিবর্তন হয়, আর ক্লোজটা নর্মালি ওপেন পজিশনে পরিবর্তন হয়। তাহলে আমরা এই সুইচগুলো দেখতে পাচ্ছি আমাদের প্রিয় শিক্ষার্থীরা। এই যে সুইচ, এইখানে যে সুইচগুলো আছে সেটি নর্মালি ওপেন, এটা হচ্ছে নর্মালি ওপেন, এটা হচ্ছে নর্মালি ক্লোজ। আমরা এটা দেখতে পাচ্ছি। এখানেও আমাদের উপরেরটা হচ্ছে নর্মালি ক্লোজ প্রান্ত, নিচেরটা হচ্ছে নর্মালি ওপেন প্রান্ত। আমরা এগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথেই যুক্ত থাকে। এসব আমরা জানলাম। এবার আমরা জানবো রিলে। রিলে মূলত এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল সুইচ, যা কোনো সার্কিটের পাওয়ার অন অফ করার মাধ্যমে সুইচে হিসেবে কাজ করে। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মতোই রিলের অভ্যন্তরে কয়েল এবং সুইচিং কন্ট্যাক্ট, নর্মাল ক্লোজ, নর্মাল ওপেন। রিলের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের পার্থক্য হচ্ছে রিলের কন্ট্যাক্টরের মধ্যে দিয়ে কম কারেন্ট প্রবাহিত হতে পারে, প্রায় 10 অ্যাম্পিয়ার, এবং এয়ার কন্ট্রোল সার্কিটের ব্যবহার করা হয়। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মাধ্যমে কম বেশি কারেন্ট গ্রহণকারী সব ধরনের লোড পরিচালনা করা যায়। এরা সাধারণত পাওয়ার সার্কিটে ব্যবহৃত হয়। রিলের কয়েল ভোল্টেজ এসি এর ক্ষেত্রে 220 ভোল্টেজ ও 440 ভোল্ট হয়ে থাকে। ডিসির ক্ষেত্রে হচ্ছে 6 ভোল্ট থেকে 24 পর্যন্ত হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা রিলে সম্পর্কে জানলাম। এবার জানবো আমরা ওভারলোড রিলে। মোটর কন্ট্রোল সার্কিটে ব্যবহৃত ওভারলোড রিলে হলো থার্মাল টাইপ রিলে, অর্থাৎ এটা তাপ দ্বারা নিয়ন্ত্রিত। যখন ওভারলোডের মাধ্যমে কোন মোটরকে পরিচালনা করা হয় তখন একটি নির্দিষ্ট অ্যাম্পিয়ার সিলেক্ট করে দিতে হয়। অ্যাম্পিয়ার সিলেক্টের নবের সাহায্যে রেটেড অ্যাম্পিয়ার সেট করা হয়। এই রেটেড অ্যাম্পিয়ারের চেয়ে বেশি অ্যাম্পিয়ারের ওভারলোড দিয়ে প্রবাহিত হলে এর অভ্যন্তরে থার্মাল সিস্টেমে সক্রিয় হয়ে মোটর স্টার্টার কন্ট্রোল সার্কিটে পাওয়ার অফ করে দেয়। ফলে মোটর স্টার্ট অফ হয়ে গিয়ে মোটরের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মতো ওভারলোড রিলেও কোনো কয়েল নেই, কিন্তু পাওয়ার সার্কিটের জন্য 3টি সংযোগ পিন বা কানেক্টর আছে, এবং কন্ট্রোল সার্কিটের জন্য 4টি সাহায্যকারী কন্ট্যাক্ট থাকে, যা হচ্ছে নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ। এই নর্মালি ক্লোজ সংযোগগুলো হচ্ছে 95-96 প্রান্ত দ্বারা চিহ্নিত করা হয়, আর নর্মালি ওপেন প্রান্তগুলো 97-98 প্রান্ত দিয়ে চিহ্নিত করা হয়। এখানে একটু বলে রাখি, যখন আমরা সাপ্লাই দিই 95-96 সাপ্লাই দিই, এটি কোনো ফল্ট হলে 95-96 থেকে এটা কানেকশনটা বিচ্ছিন্ন করে দেয়। সেক্ষেত্রে আমরা ওভারলোড রিলে সম্পর্কে জানি। অ্যাম্পিয়ার সেটিংটা কিভাবে করবো সেটা, যদি এটা ধরে নিই এটা 10 হর্স পাওয়ারের একটা মোটর, তার 14 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করছে, তাহলে কি হবে? অ্যাম্পিয়ার রেঞ্জে যদি একটা ওভারলোড রিলের অ্যাম্পিয়ার রেঞ্জ যদি 10 থেকে 20, তাহলে আমি কোথায় রেঞ্জ সেট করব? তাহলে এইটার সাথে যদি আমার জানি মোটরের অ্যাম্পিয়ার 14 অ্যাম্পিয়ার, তার সাথে 1.15 কে আমরা কি করব? গুণ করব।
গুণ করলে যে অ্যাম্পিয়ারটা পাবো সেই অ্যাম্পিয়ার অনুসারে আমরা এই ওভারলোড রিলেটা কি করব, সেটিং করে দেব। এই ছিল ওভারলোড রিলে কিভাবে অ্যাম্পিয়ার সেটিং করা স্টার্ট। এবার আমরা জানবো পুশ বাটন সুইচ। আমরা নর্মাল সুইচ দেখেছি যেগুলো একবার অন করে দিলেই থেকে যায়, আবার আবার অফ করলে অফ হয়, কিন্তু পুশ সুইচ পুশ করলে কাজ করে, আবার আবার যদি আমরা ছেড়ে দিই সে নিজে নিজে অফ হয়ে যায়। তাহলে জেনে নিই মোটর স্টার্টার ব্যবহৃত পুশ বাটন সুইচ সাধারণ সুইচের মতো না। আমি আগেই বলেছি এই সুইচের দুইটি পজিশন থাকে, একটি নর্মালি ওপেন প্রান্ত এবং নর্মালি ক্লোজ প্রান্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুইচগুলো একটু দেখে নিচ্ছি। উপরের অংশ হচ্ছে নর্মালি ক্লোজ প্রান্ত, নিচে হচ্ছে নর্মালি ওপেন প্রান্ত। এই সুইচের এটি নর্মাল অবস্থায় আছে, এটি যখন কাজ করছে তখন এই উপরের অংশটা ওপেন হয়ে গেছে, নিচের অংশটা ক্লোজ হয়ে গেছে। এই ছিল পুশ বাটনের সুইচের ব্যবহার, সেটি আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো হচ্ছে টাইমার সম্পর্কে। টাইমার সম্পর্কে একটু আমরা জেনে নিই। এই ডিভাইসটা কি, দেখেই মনে হচ্ছে এই টাইমারটা যখন কাজ করে তখন নির্দিষ্ট সময় পরেই কোনো কিছু সুইচটা অফ অন হয়। এইটা হচ্ছে মূল কাজ। একটা নির্দিষ্ট সময় পরে কোনো ডিভাইসকে অফ করবে বা অন করবে। এটি 220 ভোল্টেজও পাওয়া যায়, 440 ভোল্টেজও পাওয়া যায়। এটি হচ্ছে এই ডিসির ক্ষেত্রে হচ্ছে 12 ভোল্ট এবং 24 ভোল্টেজের পাওয়া যায়। এই শিক্ষার্থীরা, এটিরও এটি নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ কন্টাক্ট আছে। যখন এটি নর্মাল অবস্থায় থাকে, নর্মালি ওপেন অবস্থায় থাকে, এবং কাজে যখন সময় শেষ হয়ে যায় তখন সেটি ক্লোজ হয়ে যায়, আর যেটি ক্লোজ হয়েছিল সেটি কি হয়, ওপেন হয়ে যায়। এই ছিল এই টাইমারের মূল ঘটনা। আসি আমরা এই টাইমারের দ্বারা কিভাবে টাইম সেট করব। এটা মূলত স্টার্ট ডেটা, অটোমেটিক স্টার্টারের ক্ষেত্রে এই টাইমার সেটিংটি দরকার হয়। যদি এখানে একটি 15 হর্স পাওয়ারের মোটর হয় তাহলে সেটি স্টার্টের থেকে ডেল্টাতে কত সময় পরে ডেল্টাতে রূপান্তর হবে। এটি সুন্দর একটি সূত্র আছে, আমরা জানি হর্স পাওয়ার ভাগ 2/2 প্লাস হচ্ছে 5 সেকেন্ড, এটি 5 সেকেন্ড, আর 2 হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে হর্স পাওয়ার যত হবে তাকে 2 দিয়ে ভাগ করব, ভাগফলের সাথে যত হবে তার সাথে আমরা কি করব, 5 যোগ করব। যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে ওই টাইমার স্টার্ট থেকে ডেল্টাতে রূপান্তর হয় যে সময়, সেটুকু আমরা টাইমারের টাইমটা সেট করে দেব। এই ছিল টাইমারের ব্যবহার। আমরা এবার একটু জানবো হচ্ছে সিলেক্টর সুইচ। সিলেক্টর সুইচটা মূলত দুটি হতে পারে, সেটি অ্যাম্পিয়ার সিলেক্টর হতে পারে, ভোল্টেজ সিলেক্টর হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা একটা প্যানেল বোর্ডে বা একটা সার্কিটের মধ্যে যদি একাধিক মিটার ইউজ করি তাহলে দেখতে খারাপ লাগে। সেটি ভোল্ট মিটার হতে পারে, সেটি অ্যাম্পিয়ার মিটার হতে পারে। তাহলে কি করব, সেখানে আমরা এই সিলেক্টর সুইচগুলো ইউজ করি, একটি সিলেক্টর সুইচ এবং একটি মিটার। তাহলে তিনটি ফেজের আমরা কি করতে পারি, ভোল্টেজও পরিমাপ করতে পারি এবং অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারি। এই সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা ভোল্টেজ পরিমাপ করব এবং হচ্ছে অ্যাম্পিয়ার পরিমাপ করব। নির্দিষ্ট ঘাট পরপর ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই কাজটা করতে পারি। এই শিক্ষার্থীরা, আমরা এবার জানবো হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কেন? ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার দুই ধরনের, একটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, এটি হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের মাধ্যমে কি করতে করা যায় হচ্ছে যে হাই ভোল্টেজ এবং হাই কারেন্ট পরিমাপ করার জন্য এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। মিটারের রেঞ্জ যদি কম হয়ে যায় তাহলে হাই ভোল্টেজ পরিমাপ করা যাবে না। সেক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের মাধ্যমে এটি পরিমাপ করা যায়। এর একটি রেশিওর মাধ্যমে তার সাথে হিসাব করলে তাহলে এই মানটা পাওয়া যায়, যা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি সেক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর জন্য আমি সংক্ষিপ্তভাবে বললাম। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে মোটর কন্ট্রোল সিস্টেম, মোটর স্টার্টার সম্পর্কে আমরা জানতে পারলাম মোটর স্টার্টিং পদ্ধতি অনুযায়ী বিভিন্ন প্রকার মোটর স্টার্টার সম্পর্কে জানতে পারলাম। আরো জানতে পারলাম মোটর স্টার্টার কন্ট্রোল সার্কিটে ব্যবহৃত মালামাল সম্পর্কে আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আগামী সেশনে আমরা কি শিখব এখন তা জানবো। আগামী সেশনে আমরা শিখবো হচ্ছে কি, লাইন স্টার্টার অর্থাৎ ডল স্টার্টার।
সংক্ষিপ্তভাবে ডল স্ট্যাটার। আর এটা হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্ট্যাটার। তাহলে আগামী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, তাহলে আমি আরো বেশি বেশি করে আপনাদের জন্য ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।